ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আজকে আমরা একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। ত্রিপুরাকে এক্সপ্লোর করব, তোমাদের সাথে ত্রিপুরা নিয়ে বিভিন্ন কথা বলবো, কিভাবে যাব, কোথায় থাকবো, পুরো ব্যাপারটা তোমাদের জানাবো। এটা আরো বিশেষভাবে একটা ট্যুর প্ল্যানিং ভিডিও, যে কিভাবে ত্রিপুরাকে আপনারা এক্সপ্লোর করতে পারেন, ত্রিপুরাকে কিভাবে ঘুরে দেখলে সবকটা জায়গা খুব কম সময়ের মধ্যে কভার করতে পারেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, এগুলো নিয়ে আজকের এপিসোড। ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ অর্থাৎ উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য ত্রিপুরা, যার ভৌগোলিক অবস্থান একদম অন্যরকম। তিন দিকে আছে বাংলাদেশ বর্ডার, আসামের সাথে কিছুটা বর্ডার আছে, আর মিজোরামের সাথে কিছুটা বর্ডার আছে। পশ্চিমবঙ্গ থেকে একদম কাছে অবস্থিত এই রাজ্যটা ম্যাক্সিমাম বাঙালি কিন্তু এখনো পর্যন্ত যাননি, এবং ভারতবর্ষের পর্যটন মানচিত্রে এখনো ত্রিপুরা খুব একটা উল্লেখযোগ্য জায়গা পায়নি। যদিও ত্রিপুরাতে কিছু অসাধারণ জায়গা আছে যেগুলো সত্যি উল্লেখের দাবি রাখে। ত্রিপুরা কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, এই নিয়ে আমাদের এই ভিডিওটা। প্রথমে যেটা বলি যে ত্রিপুরা যেহেতু মাঝখানে বাংলাদেশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু ত্রিপুরার ডাইরেক্ট রেলওয়ে কানেক্টিভিটি নেই। রেলওয়ে কানেক্টিভিটি আছে, তবে সেটা অনেক ঘুরে যেতে হয়। মানে রিসেন্টলি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন আগরতলা অবধি যাচ্ছে, কিন্তু তাতে যা সময় লাগে তার তুলনায় কিন্তু ফ্লাইটে যাওয়াটা অনেক সহজ, এবং ম্যাক্সিমাম মানুষ ত্রিপুরাটা ফ্লাইটে যান। আগরতলা বিমানবন্দর যেটা রয়েছে সেখানে ত্রিপুরা যেতে হলে নামতে হয় কলকাতা থেকে, একদম কাছে এটা, এবং এই পুরো ফ্লাইটটা কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে যায়। দেখবেন যে ত্রিপুরা যদি আমরা পুরো ভারতবর্ষের রুট ম্যাপটা দিয়ে যাই, ভারতবর্ষের মধ্য দিয়ে যেতে যাই, তাহলে কিন্তু পুরো রেলওয়েটা যেমনভাবে গেছে অনেকটা ঘুরে যেতে, কিন্তু এটা বিমানপথে ভীষণ কাছাকাছি, এবং ভাড়াও কিন্তু মোটামুটি এটা 3000 টাকার আশেপাশে যায় ঠিকঠাক টাইমে টিকিট কাটলে। সুতরাং এটাও আরেকটা জিনিস, যারা কম খরচে একটা ফ্লাইটের এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য কিন্তু ত্রিপুরা একটা আইডিয়াল ডেস্টিনেশন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরা ঘুরতে কদিন লাগবে। আমাদের হিসাব মতো ত্রিপুরার ম্যাক্সিমাম স্পট, যদিও এভাবে ঘুরলে একটু হেক্টিক হয়ে যাবে, কিন্তু 5 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব ত্রিপুরার যেগুলো বিখ্যাত স্পট আছে। এবার আমরা বলি যে কোন দিন কি অ্যাক্টিভিটি রাখলে আপনার সুবিধা হবে। কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার একাধিক ফ্লাইট আছে। প্রথম দিন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে প্লেন ধরে চলে যাওয়া যায় ত্রিপুরাতে। ত্রিপুরা এয়ারপোর্টে নেবে, এয়ারপোর্টে ভেতরে যে বেত আর বাঁশের কাজ আছে অপূর্ব সুন্দর, দেখেই মনটা ভরে যায়। আর এয়ারপোর্টটার নাম হচ্ছে মহারাজ বীর বিক্রম এয়ারপোর্ট। এখানে নেবে, সেই দিনই আপনারা যেটা করতে পারেন, আগরতলা শহরেই অনেকগুলো জায়গা আছে, সেগুলো ঘুরে নেওয়া যেতে পারে। আর আগরতলার মধ্যেই রয়েছে এয়ারপোর্টটা, ওই এয়ারপোর্ট থেকেই আপনারা ঘোরাটা স্টার্ট করে দিতে পারেন। কখন কিভাবে কোথায় যাবেন আমরা পরপর বলছি, সেইভাবে যদি ঘোরেন তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে ঘোরাটা। আর আপনারা থাকবেন কোথায়, যে কোনো অ্যাপ থেকে হোটেল বুকিং করে নিতে পারেন। প্রচুর লাক্সারিয়াস বুকিং আছে, হোটেল রয়েছে, প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, যে কোনো একটাতে বুক করলেই হবে। আর আগরতলাতেই এগুলো রয়েছে। যদি আপনারা কলকাতা থেকে সকালের ফ্লাইট করেন তাহলে কিন্তু সারাটা দিন আগরতলায় পেয়ে যাবেন ঘোরার জন্য। এমনকি যদি আপনারা সকালে কিছু কাজকর্ম সেরে দুপুরের ফ্লাইটও ধরেন, তাহলেও কিন্তু যেটুকু টাইম পাওয়া যাবে তাতে আগরতলাটা ভালোভাবে ঘুরে নেওয়া যায়। এখন প্রথমে আগরতলা বীর বিক্রম এয়ারপোর্ট যেটা, সেখানে নেমে মূল গেটের বাইরে বেরিয়ে দেখবেন এখানে মহারাজা বীর বিক্রমের একটা বিশাল ব্রোঞ্জের স্ট্যাচু আছে, খুব সুন্দর। আমরা প্রথমে এখান থেকে যেখানে গেছিলাম সেটা হচ্ছে চতুর্দশ দেবতা মন্দির। এখান থেকে 20-22 কিলোমিটার দূরে মোটামুটি। যেহেতু যে কোনো শহরেই দেখেছি যে এয়ারপোর্টটা একটু মেন শহরের আউটস্কার্টে হয়। এই চতুর্দশ দেবতা মন্দিরে 14 জন দেবতার মূর্তি আছে, এবং চতুর্দশ দেবতা মন্দির এই যে জায়গাটা, এই জায়গাটার দুপুরবেলাটা কিন্তু বন্ধ থাকে। তার জন্য এমনিতে সারাদিন খোলা থাকে, কিন্তু দুপুরের একটা টাইম বন্ধ থাকে। এর জন্য এই দুপুরের টাইমটা বেটার হচ্ছে অ্যাভয়েড করে। এই মন্দিরটা 12টা সাড়ে 12টার মধ্যে এটা ঘুরে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে আবার বিকেলবেলা 4টে সাড়ে 4টের পরে খুলবে মন্দিরটা। এখন এইখানে
যে ত্রিপুরায় যে মাণিক্য রাজবংশ ছিল, সেই মাণিক্য রাজবংশের উপাস্য দেবতা ছিলেন এই চতুর্দশ দেবতা। আর চতুর্দশ দেবতা মন্দির ঘুরে আপনারা যেখানে চলে যেতে পারেন সেটা হচ্ছে হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কে পুরো ত্রিপুরার বিভিন্ন জায়গার একটা মিনিয়েচার ফর্মে সব কিছু করা রয়েছে। যারা পুরো ত্রিপুরা ঘুরতে পারবেন না, ত্রিপুরার উত্তরে দক্ষিণে যে ভীষণ অ্যাট্রাকটিভ স্পটসগুলো রয়েছে সেগুলো কীরকম, তবে হেরিটেজ পার্ক কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে। আমরা মঙ্গলবার গেছিলাম, পার্কে ঢুকতে পারি। হেরিটেজ পার্কের পরে যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। দারুণ সুন্দর জায়গা। এটা মোটামুটি 1900 সাল নাগাদ বানানো হয়েছিল। মাণিক্য রাজবংশের রাজারা এখানে থাকতেন, আর এখানে কিছু সংগ্রহশালা আছে। এটার অন্যদিকে আছে একটা ইউনিভার্সিটি। বিশাল জায়গা জুড়ে এটা তৈরি, দুদিকে লেক আছে, মাঝখানটা ভীষণ সুন্দর। উজ্জয়ন্ত প্যালেসের পাশেই আছে জগন্নাথ বাড়ি। নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা জগন্নাথ মন্দির। ভেতরে মঠ আছে, কৃষ্ণের বিভিন্ন অবতারের মূর্তি আছে, সুন্দর জায়গা। এই জগন্নাথ মন্দির ঘুরে যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে আখাউড়া বর্ডার। এটা একটা ইন্দো বাংলাদেশ বর্ডার। আমরা বললাম যে যেহেতু ত্রিপুরার পুরো 3 দিকটা বাংলাদেশ ঘিরে আছে, এখানে কিন্তু প্রচুর বাংলাদেশ বর্ডার। গেলেই বাংলাদেশ অনেক জায়গা থেকে দেখা যায় যে এপারে ভারতবর্ষ, ওপারে বাংলাদেশ। কিন্তু এটা একটা বর্ডার যেখান থেকে লোকজন যাতায়াত করেন, জিনিসপত্রের যাতায়াত হয়, অফিসিয়াল ভাবে আদান প্রদান হয়। তাই এটা ঘুরে আসতে পারেন। এখানে কুচকাওয়াজ দেখতে হলে কিন্তু শনিবার রবিবার যেতে হবে, নাহলে এটা দেখা যাবে না। আখাউড়া বর্ডার দেখে আমরা যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে একটা পূর্বাশা শপিং কমপ্লেক্স। এবার যেটা এয়ারপোর্টে সুস্মিতা বলছিল যে বাঁশ আর বেতের তৈরি জিনিস, তার কারণ বাঁশ বেতের জিনিসগুলো তো এখানে খুব বিখ্যাত। এখানে প্রচুর জিনিসপত্র এরকম পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। এবং এটা কিন্তু একটা গভর্নমেন্ট এম্পোরিয়াম। এই পূর্বাশা থেকে আমরা গেছিলাম লোকাল মার্কেট ঘুরতে। এখন এখানে লোকাল মার্কেট সম্বন্ধে বলি। লোকাল মার্কেটে ত্রিপুরার দুটো খাবার কিন্তু খুব বিখ্যাত। একটা হচ্ছে শুটকি, আর একটা হচ্ছে শুয়োরের মাংস বা পর্ক। দুটোই সবাই খান না, কিন্তু যারা খান এই জিনিসগুলো তাদের জন্য কিন্তু ত্রিপুরা খাওয়ার ক্ষেত্রে একটা স্বর্গরাজ্য। বিভিন্ন রকমের শুটকি এখানে পাবেন, এবং আমি রেকমেন্ড করব জাস্ট ফেরার আগে এই মার্কেটটা একবার ঘুরবেন, তাহলে আপনারা বাড়িতেও কিছু শুটকি নিয়ে আসতে পারেন। আর সন্ধ্যেবেলা আমরা যে জায়গাটায় গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ভগবান ঠাকুর চৌমনি। কিন্তু অদ্ভুত হচ্ছে এই নামের জায়গাটাকে বললে কেউ খুব একটা চিনবে না। জায়গাটার লোকাল নাম হচ্ছে শুয়োর চৌমনি। তার কারণ সেখানে প্রচুর শুয়োরের মাংস পাওয়া যায়, এবং শুয়োরের মাংসের বিভিন্ন রান্না করা আইটেম সেখানে বিক্রি হচ্ছে, শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। এবং আমরা টেস্ট করে দেখলাম এখানকার পর্কটা কিন্তু ভীষণ টেস্ট, দারুণ। প্রচুর রকমের ভর্তা, ফ্রাই, রাইসের সঙ্গে বিক্রি হচ্ছে, রুটির সঙ্গে বিক্রি হচ্ছে। আমাদের এখানে পৌঁছাতে প্রায় 7:30-8টা হয়ে গেছিল। এরপর আমরা চলে যাই আমাদের আগরতলার হোটেলে এবং নেক্সট দিনের প্ল্যান। এবার বলি ত্রিপুরা ঘোরার দ্বিতীয় দিনের কথা। আগরতলা জায়গাগুলো আমরা প্রথম দিনে মোটামুটি ঘুরে নিয়েছি। দ্বিতীয় দিনে আমরা আগরতলা থেকে বেরিয়ে গেলাম। আর এই দ্বিতীয় দিনে কিন্তু খুব ভোরবেলা বেরোতে হবে, কারণ ভোরবেলা না বেরোলে এখানে প্রচুর জায়গা আছে দেখার, সেই জায়গাগুলো কিন্তু কভার করা যাবে না। তার জন্যে সকাল সকালই বেরিয়ে গেলাম। প্রথমেই গেলাম হচ্ছে কসবা কালীবাড়ি। মোটামুটি 58 কিলোমিটার দূরে এই কসবা কালীবাড়ি, বা 60 কিলোমিটারও বলা যেতে পারে। প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে। অপূর্ব সুন্দর জায়গাটা, মনোরম পরিবেশ, একদম ফাঁকা জায়গা এই কালীবাড়িটা অবস্থিত। আর ভারত বাংলাদেশ বর্ডার সামনেই, কালীবাড়ির পাশেই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। ওই ভারত বাংলাদেশ বর্ডারের পাশে একটা জায়গা আছে, সেখানে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে নেওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে টিফিন কর্নার। আমরা ওখানে টিফিন করেছিলাম। ওখানে টিফিনটা সার্ভ করা হয় কাগজের মধ্যে করে, লুচি আর আলুর তরকারি, অপূর্ব টেস্ট তার। এবার কসবা কালীবাড়ি পুজো দিয়ে টিফিন করে আপনারা, পাশেই রয়েছে কমলাসাগর দিঘি, মন্দিরের পাশেই একদম। আর মন্দির দেখে অদ্ভুত একটা শান্তি আসবে। এত সুন্দর একটা পরিবেশ, ফাঁকা জায়গা। পুজো দিয়ে ওখানে কেনাকাটাও করতে পারবেন। পুজোর ডালিও ওখানে পাওয়া যায়, ওখান দিয়ে ডালি কিনে পুজো দেওয়া যায়। আর যে কমলাসাগর দিঘি রয়েছে, দিঘির ওপারেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। প্রথমেই বললাম, জাস্ট এপারটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার আর ওপাশটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। অপূর্ব জায়গা। কসবা কালীবাড়ির পরে আজকে আমরা বলেছি যে আজকে আমরা দক্ষিণে যাচ্ছি।
কসবা কালীবাড়ির পরে আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে কিন্তু একটা জু আছে। মেন গেটের এখান থেকে টিকিট কেটে ভেতরে স্যাংচুয়ারির মধ্য দিয়ে বেশ খানিকটা রাস্তা গিয়ে জুটায় ঢুকতে হয়। এই আগে যে জায়গাটায় গেছিলাম মানে কসবা কালীবাড়ি থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 24-25 কিলোমিটার মতো। আর এখানে জুটাতে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখবেন, সেটা হচ্ছে ভেতরে বেশ কিছু ই রিক্সা দাঁড়িয়ে আছে যারা 120 টাকা করে চার্জ নেবে এবং এই পুরো জুটাকে ঘুরিয়ে দেখাবে। তার কারণ এটা একটা বড় জু, ভারতবর্ষের 16 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। আর এখানে যেরকম নর্মালি বিভিন্ন জীবজন্তু পাখি ইত্যাদি থাকে সেগুলো তো আছেই। আর এর ছাড়া যেটা এখানের একটা স্পেশাল অ্যাট্রাকশন, দুটো স্পেশাল অ্যাট্রাকশন আছে। একটা হচ্ছে ত্রিপুরার যেটা স্টেট অ্যানিমেল চশমা বাদর, মানে বাদরটার চোখের সামনে এমন একটা সার্কেল রয়েছে, দূর থেকে দেখে মনে হয় চশমা পড়ে আছে। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড, যেটা ভারতবর্ষে খুব কম আছে, 15-16টা আছে ভারতবর্ষে। তার মধ্যে কিন্তু একটা এই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে রাখা আছে জুয়ের মধ্যে। এটা ঘুরতে মোটামুটি ঘন্টাখানেক থেকে ঘন্টা 1.5 সময় লাগবে। সিপাহীজলা দেখে আমরা যে জায়গাটায় গেলাম সেটা আরেকটা খুব সুন্দর জায়গা। সেই জায়গাটা হচ্ছে নীরমহল। নীরমহল সিপাহীজলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং নীরমহল হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ওয়াটার প্যালেস। আমরা জানি যে রাজস্থানে ওয়াটার প্যালেস রয়েছে, কিন্তু তার থেকে কিন্তু এটা বড়। রাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর 1920-21 সাল নাগাদ এটা তৈরি করেন। সাদা রঙের প্যালেস। রুদ্রসাগর লেক বলে একটা লেক আছে যার মধ্যে অনেক ফুল ফুটে আছে, খুব সুন্দর সিনিক জায়গা। সেই রুদ্রসাগর লেকের মধ্য দিয়ে নৌকা করে যেতে হয়। এই নৌকাটার জন্য আগে থেকে টিকিট কাটতে হবে এবং বেশ কিছুটা ওয়েটিং টাইম ধরেই আপনাকে যেতে হবে। তার কারণ নৌকার খুব বেশি নৌকা এখানে অ্যাভেলেবেল নয়। নৌকাটা ফিরলে তবেই আবার আপনি নৌকায় যেতে পারবেন এবং লোক না হলে কিন্তু নৌকা ছাড়ে না। এই নীরমহল ভীষণ সুন্দর একটা জায়গা। ডিটেলে দেখতে হলে অবশ্যই দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জায়গা সম্বন্ধে আলাদা আলাদা করে ভিডিও এর আরও বেশি করে ডেসক্রিপশন দেওয়া আছে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এই নীরমহলকে এক্সপ্লোর করতে হবে। আর এখান থেকে আরো খানিকটা এগিয়ে যেতে হবে প্রায় 30 কিলোমিটার। ত্রিপুরার অন্যতম অ্যাট্রাকশন ত্রিপুরা সুন্দরী মন্দির বা মাতাবাড়ি নামে প্রসিদ্ধ এই জায়গাটা। প্রচুর প্যারার দোকান আছে, প্যারা দিয়ে এখানে পুজো দেওয়া যায়। খুব পুরনো মন্দির, প্রায় 500 বছরের পুরনো মন্দির। এখানে সতী মায়ের পায়ের আঙুল পড়েছিল। এটা একটা শক্তিপীঠ। আর ত্রিপুরার সব থেকে বিখ্যাত মন্দির এই মাতাবাড়ি মন্দির বা ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী, এই আরেকটা নাম। মন্দিরের পাশেই রয়েছে ত্রিপুরের ভৈরবের মন্দির, সেটা অবশ্যই দর্শন করবেন। এর পাশেই বিশাল একটা লেক আছে, মনোরম পরিবেশ। এত সুন্দর একটা শক্তিপীঠ, এরকম একটা ফাঁকা জায়গা, এর যে ঘোরার অভিজ্ঞতা একদম অন্যরকম, ভীষণ সুন্দর। এগুলো দেখে আমরা এবার এগিয়ে গেলাম নারকেলকুঞ্জের দিকে। নারকেলকুঞ্জ হচ্ছে একটা আইল্যান্ড। মাতাবাড়ি থেকে দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, 85 কিলোমিটার। আর যেতে সময় লাগে প্রায়, আমরা তো পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই যে মাতাবাড়ি থেকে বা ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে যে রাস্তাটা নারকেলকুঞ্জ গেছে, দুটো হিলি এরিয়া পেরিয়ে কিন্তু এটা যেতে হয়। আমাদের পৌঁছাতে যদিও সন্ধে হয়ে গেছিল, কিন্তু আমাদের ড্রাইভার নন্দনদা বলছিলেন যে এই রাস্তাটা সন্ধ্যের আগে ক্রস করাটা বেটার, তার কারণ একদম ফাঁকা রাস্তা। এখানে কোনো প্রবলেম হলেও হেল্পের জন্য কাউকে পাওয়া যাবে না। এখন এই নারকেলকুঞ্জ আইল্যান্ড, যারা আইল্যান্ড কোনো রিসোর্টে থাকতে পছন্দ করেন তাদের জন্য নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসোর্ট কিন্তু একটা অসাধারণ জায়গা কাছাকাছির মধ্যে। তার কারণ নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসোর্ট, এই পুরো রিসোর্টটা হচ্ছে ডম্বুর লেকের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে অবস্থিত একটা রিসোর্ট। অপূর্ব সুন্দর, প্রচুর কটেজ রয়েছে এখানে এবং এই কটেজ থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই ডম্বুর লেকের। কটেজগুলো কীরকম, কটেজগুলোর চার্জ রেট ট্যারিফ কীরকম, এইগুলো আমরা বিস্তারিতভাবে ভিডিওতে দেখিয়েছি এবং কটেজ থেকে আপনারা কীরকম ভিউ পাবেন এই ডম্বুর লেক। যাই হোক, নারকেলকুঞ্জ আইল্যান্ড রিসোর্টে আমরা সেদিনের মতো রাতে থাকি এবং প্ল্যান করতে থাকি পরের দিন।
এখন যে ডেসক্রিপশনটা দেব সেটা হচ্ছে তৃতীয় দিনে আপনারা কিভাবে ঘুরবেন। প্রথম রাত আমরা কাটিয়েছি আগরতলাতে, দ্বিতীয় রাত নারকেলকুঞ্জ আইল্যান্ডে চলে এসেছি, মানে আগের দিন রাতেই আমরা আইল্যান্ড রিসর্টে চলে এসেছি। এবার তৃতীয় দিন মানে পরদিন সকালে উঠে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম ডম্বুর লেকের কাছে। আমাদের এই কটেজ থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই যে লেকটা হচ্ছে 41 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এর মধ্যে 48টা দ্বীপ আছে। এর মধ্যে এই নারকেলকুঞ্জ দ্বীপটা হচ্ছে সবথেকে বড় দ্বীপ, যেখানে থাকার ব্যবস্থা আছে। এই ডম্বুর লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে। বোটিং মানে এখানে স্পিড বোট চলে। এই স্পিড বোট কিন্তু আমরা আধ ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম এবং ভাড়া পড়েছিল 1500 টাকা। এছাড়া এখানে ওয়াটার স্পোর্টসেরও বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এর পরের যে ডেস্টিনেশনটা ছিল আমাদের, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা হিডেন জেম, শুধু ত্রিপুরার নয় ভারতবর্ষে। জায়গাটার নাম ছবিমুড়া। নারকেলকুঞ্জ আইল্যান্ড থেকে ছবিমুড়ার ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার। এই ছবিমুড়া গোমতী নদীর তীরে নয়, বেসিক্যালি গোমতী নদীর মধ্য দিয়ে একটা জায়গাতে যেতে হয়। যে বোটিংয়ের যে স্টার্টিং পয়েন্টটা, এখানেও স্পিড বোট চলে। স্পিড বোট একটা জায়গাতে নিয়ে যায় এবং এখানের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে একটা রক কার্ভিং। আর এই রক কার্ভিং ছাড়া আছে কিছু গুহা। নৌকাটা যখন ছাড়বে তখনই আপনার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে। দুদিকে একদম ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটা বোট চলেছে। এই কারণে কিন্তু এই জায়গাটাকে, ছবিমুড়া জায়গাটাকে ভারতবর্ষের অ্যামাজন বা ত্রিপুরার অ্যামাজনও বলা হয়। নৌকাটা একটু যাওয়ার পরেই ডান হাতে আপনি দেখতে পাবেন বেশ কিছু রক কার্ভিং রয়েছে। তবে এর যেটা বিখ্যাত রক কার্ভিং, সেইটা হচ্ছে একটা মহিষাসুর মর্দিনী মূর্তি, যেটা 20 ফুট লম্বা, উচ্চতায় 20 ফুট। সেই জায়গাটায় নৌকা আপনাকে নিয়ে যাবে তার একটা ডেস্টিনেশন হিসাবে। সেখানে ঘুরে ফিরে তারপরে নৌকা যে জায়গাটায় দাঁড়াবে, সেই জায়গাটা হচ্ছে একটা গুহা। ভেতরে মহাদেবের ছবি মূর্তি রয়েছে, ভেতরে একদম অন্ধকার একটা গুহা রয়েছে। বেশ খানিকটা অংশ ট্রেক করে এই গুহাটাতে যেতে হবে। এবং এই যে গুহাটায় পৌঁছাতে হলে কিন্তু অনেকটা রাস্তা, যে রাস্তাটা আপনাকে ট্রেক করতে হবে মনে হবে একদম রেন ফরেস্টের মধ্য দিয়ে ট্রেক করছেন। দুদিক দিয়ে জল পড়ছে, জলপ্রপাত আছে, অসাধারণ জায়গা। ত্রিপুরা এলে ছবিমুড়া কিন্তু কোনোভাবেই মিস করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট বলতে পারেন। তার কারণ আমাদের মনে হয়েছে যে এই জায়গাটাকে মানুষের কাছে ভীষণভাবে তুলে ধরা প্রয়োজন। এটা সত্যিই লুকানো একটা জায়গা যার সৌন্দর্য অপরিসীম। এখন ছবিমুড়া দেখার পরে, যেহেতু অলরেডি অনেকটা জার্নি হয়ে গেছে, ছবিমুড়া যাওয়ার পরে আপনারা যেটা করতে পারেন যে আগরতলা এসে সেই রাতটা রেস্ট নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আরেকটা স্টে বাড়বে, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা ছবিমুড়া থেকে আগরতলা চলে আসি। এই ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি 85 কিলোমিটার। আগরতলায় এসে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, তার কারণ আমাদের মনে হয়েছে যে কোথাও জায়গার জনজীবনকে যদি জানতে হয় প্রকৃতভাবে, সেখানকার ট্রেনে অ্যাটলিস্ট একবার চলা উচিত। এর জন্য আমরা গাড়িকে বলেছিলাম উত্তর ত্রিপুরাতে চলে যেতে। আমরা গেছিলাম ট্রেনে, শুধুমাত্র ট্রেনের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। এবার আগেই বলেছি যে আমরা আছি দক্ষিণ ত্রিপুরাতে। দক্ষিণ ত্রিপুরা থেকে এবার আমরা যাব উত্তর ত্রিপুরাতে। উত্তর ত্রিপুরাতে আমাদের আরো দুটো ফেমাস পয়েন্ট আছে যেখানে আমাদের যেতে হবে। এইটা যেতে হলে কিন্তু আগরতলা হয়েই যেতে হবে। আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে, রাতে অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটায় যাব, জায়গাটার নাম হচ্ছে কৈলাসহর। এই কৈলাসহরের নিকটবর্তী স্টেশন দুটো, একটা হচ্ছে কুমারঘাট আর একটা হচ্ছে ধর্মনগর। আগরতলা থেকে দিনে দুটো ট্রেন আছে, একটা সকালে একটা বিকেল। সকালের ট্রেন তো আমাদের ধরা সম্ভব নয়, কিন্তু বিকেলের ট্রেন আমরা ধরেছিলাম। 6টার একটু আগে ট্রেনটা ছাড়ে। আগরতলা স্টেশন থেকে ট্রেনটা ধরেছিলাম, যেতে প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগে। সড়ক পথেও আগরতলা থেকে কুমারঘাট যেতে এইরকমই মোটামুটি টাইম লাগে। এই কুমারঘাটে নেবে আমরা চলে গেছিলাম কৈলাসহরে, তার কারণ আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটা কৈলাসহর বললাম। এবং কৈলাসহরে আছে ত্রিপুরা গভর্নমেন্টের প্রপার্টি ঊনকোটি ট্যুরিস্ট লজ। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই ঊনকোটিতে গিয়ে বা কৈলাসহর গিয়ে আপনারা কিন্তু কোনো খুব লাক্সারিয়াস কিছু এক্সপেক্ট করবেন না, তার কারণ সেগুলো এখানে নেই। বেসিক অ্যামিনিটিস রয়েছে, কিন্তু মেনটেনেন্সের অভাব যথেষ্ট। এবং লোকজন এত কম যান এখানে যে এটাকে নিয়ে কোনো আলোচনাও হয় না।
যাই হোক, এই ছবিমুড়ার পরে আমরা ফাইনালি অনেক রাত হয়ে যায় কৈলাসহরে পৌঁছাতে। তার কারণ আমরা নেমেছিলাম কুমারঘাটে, কুমারঘাট থেকে কৈলাসহর যেতে আরও 20 কিলোমিটার। এই রাস্তাটা আমরা গাড়িতে করে গিয়ে সেদিন কৈলাসহরের ঊনকোটি ট্যুরিস্ট লজে রাত কাটাই। এবার আমরা ত্রিপুরা চতুর্থ দিনের কথায় আসি। আমরা সকালবেলা কৈলাসহর থেকে চলে যাই ঊনকোটিতে। ডিস্টেন্স হচ্ছে, এই কৈলাসহর থেকে ঊনকোটির ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। পুরো জায়গাটার সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার কাছে একদম নেই। অসাধারণ সুন্দর একটা জায়গা, বিশাল এরিয়া জুড়ে এই জায়গাটা, পুরোটাই রক কার্ভিং রয়েছে। পাথরের গা কেটে কেটে কিছু মূর্তি বানানো হয়েছে। এখানে প্রচুর মূর্তি আছে, প্রচুর। ঊনকোটির কথার মানে হচ্ছে কোটির থেকে এক কম। আর এই নিয়ে একটা গল্পও রয়েছে, সেই গল্পটা আমরা যে আগের ভিডিওগুলো করেছি সেগুলোতে দেখে নেবেন। সেখানে বলা রয়েছে গল্পটাতে, সবুজের মাঝে শিলার খোদাই করে করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। পাহাড়ের গা কেটে দুটো প্রধান মূর্তি রয়েছে, একটা হচ্ছে শিবের মূর্তি আর একটা হচ্ছে গণেশের মূর্তি। এই দুটো ছাড়াও তো প্রচুর মূর্তি রয়েছে বললাম, যেমন কালভৈরবের মূর্তি, মহিষাসুর মর্দিনী মূর্তি, কিছু জীবজন্তুর মূর্তি আছে, অদ্ভুত কিছু জীবজন্তুর মূর্তি রয়েছে। আর পুরো জায়গাটায় প্রচুর সিঁড়ি রয়েছে, প্রচুর সিঁড়ি। যারা আমরা গরমকালে গেছিলাম, প্রচণ্ড রোদ, ঘুরতে যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু পুরোটা আমরা কভার করতে পেরেছি। আর যারা শীতকালে যাবেন, যদি পায়ের অসুবিধা থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় একটু সাবধানে ঘুরতে হবে। তবে একটা সুবিধা হচ্ছে, জায়গাটা দিয়ে কয়েক মিটার জাস্ট হেঁটে গেলেই পুরো জায়গাটার ভিউ পাওয়া যায়। হয়তো না হাঁটলে আপনি মূর্তিগুলোর পাশে পৌঁছাতে পারবেন না, কিন্তু পুরো জায়গাটার যে শোভাটা, যে সৌন্দর্যটা, সেইটা কিন্তু উপভোগ করতে পারবেন। ঊনকোটি 2022 সালে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এই রকম পাথরের গায়ে এরকম অদ্ভুত কারুকার্য ভারতবর্ষে কোন জায়গাতে আমি জানি না। এটার সঙ্গে যে জায়গাটার তুলনা করা হয় সেটা হচ্ছে কম্বোডিয়ার আঙ্কর ভাট, এবং এটাকে আঙ্কর ভাট অফ ইন্ডিয়া বলা হয়। এই ঊনকোটি কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা এখনো লেস এক্সপ্লোর্ড, এবং এটাকে অনেক কম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এটা যতটা সুন্দর তার তুলনায়। এটা দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল মান্তাস ট্রাভেলে অবশ্যই চোখ রাখুন। তাই এবং ত্রিপুরা সিরিজে আমাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। এই চতুর্থ দিন দুপুরবেলা ঊনকোটি ঘোরার পরে সেদিনের আমাদের ডেস্টিনেশন হচ্ছে জাম্পুই হিল, যেটা বা জম্পুই পাহাড় নামেও এটা পরিচিত, যেটা ত্রিপুরার একদম উত্তর পূর্ব বা নর্থ ইস্টে পড়ে, মিজোরাম বর্ডারের এখানে। এই জায়গাটা ত্রিপুরা, এই ঊনকোটি থেকে বেশ খানিকটা দূর। এই জায়গাটায় মেন যে প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের প্রপার্টি, ইডেন ট্যুরিস্ট লজ। এছাড়াও কিছু হোমস্টে এখন হয়েছে। এই ইডেন ট্যুরিস্ট লজটা কিন্তু খুব নামকরা একটা থাকার জায়গা। এখানেও সেই একই রকম ব্যাপার, বেসিক অ্যামেনিটিস রয়েছে, খুব লাক্সারিয়াস না হলেও। তবে এটা ঊনকোটি ট্যুরিস্ট লজের থেকে এটার কন্ডিশন বেটার আমার মনে হয়। এইখানে পৌঁছেই আমরা হোটেলে চেক ইন করে যেটা করি সেটা হচ্ছে বেরিয়ে পড়ে দুটো জায়গা দেখলাম। একটা হচ্ছে ভাংমুন বলে একটা গ্রাম, যেটা ত্রিপুরার ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। এবং ভাংমুনের পরে আমরা গেলাম যেখানে একটা ব্যাপটিস্ট চার্চও রয়েছে ভাংমুনের পরে আমরা গেলাম এখানকার হেলিপ্যাড। দারুণ সুন্দর জায়গা, সাদা ফুল রয়েছে। আর হেলিপ্যাডে যাবেন সন্ধেবেলা, দিস ইজ হাইলি রেকমেন্ডেড। তার কারণ হেলিপ্যাড থেকে সূর্যাস্তের যে শোভা সেটা অসাধারণ। আমরা যখন গেছিলাম তখন সেখানে একটা ফটোশ্যুট চলছিল, তারা মিজো গান চলছিল, কিছু বুঝতে পারলাম। দারুণ, মানে এইরকম একটা পরিবেশের মধ্যে একটা মিউজিক চলছে, তার মধ্যে আমরা বসে বসে দুজনে সূর্যাস্ত দেখছি, অপূর্ব সুন্দর। এই জম্পুই পাহাড় কিন্তু সারা বছর যাওয়া যায়। এই জায়গাটায় অক্টোবর নভেম্বর মাসে বেশ কিছু ফেস্টিভ্যাল হয়, এবং ত্রিপুরার একটা বিশেষ আকর্ষণীয় জায়গা এই জম্পুই পাহাড়। রাতে আমরা যে এসে রুমে যখন ঢুকলাম, ওখানেরই খাবার দাবার খেলাম, হোটেলেরই খাবার দাবার খেলাম, সুন্দর খাবার দাবার। এবং এখানে একটা কথা বলে রাখি, আগরতলাতেও আমরা শুটকি খেয়েছি, এখানেও মিলে আমাদের জন্য স্পেশালি শুটকির চাটনি দিয়েছিল। এখানের যে শুটকিটা, উত্তর ত্রিপুরার যে শুটকিটা আর আগরতলার যে শুটকিটা, এটা শুটকি লাভারদের জন্য বলছি, সবাই এটা শুনে আনন্দ পাবেন। এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। এই শুটকিটা খাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। এই শুটকিটার মধ্যে কাঁচা মাছের গন্ধটা আরও বেশি। এই শুটকিটা আমাদের খুব একটা ভালো লাগেনি, যেটা মিজো বর্ডারের দিকে যেটা পাওয়া যায়। রাতে ঘুমিয়ে পড়লাম, এবং এইখানে যে ঘরের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু অদ্ভুত। সিঙ্গেল খাটের রড লাগানো আছে, মশারি টাঙানো খাটগুলোতে, তার কারণ এখানে প্রচুর পোকামাকড়ের উপদ্রব রয়েছে। রাতে ঘুমিয়ে পড়লাম, পরের দিনের প্ল্যান করতে।
এবার ত্রিপুরার পঞ্চম দিনের কথা বলি। আজকে কিন্তু ত্রিপুরাতে আমাদের এইবারের ট্রিপের মতো ত্রিপুরাতে লাস্ট দিন। বিশ্বাস করবেন না, ঠিক 4:30-র সময় একটা অজানা পাখির ডাকে ঘুম ভেঙে গেল। তার কারণ আমাদের যে হোটেলটা, যেটা যে ইডেন টুরিস্ট লজে যে রুমে আমরা ছিলাম, তার পেছনটায় পুরোটা পাহাড়ি জঙ্গল। এই ইডেন টুরিস্ট লজে ছাদের জায়গাতে একটা লন মতো করা আছে, যে জায়গাটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। ঘুম থেকে উঠেই সেখানে চলে গেলাম। অপূর্ব উপত্যকার মাঝে মিজোরামের পাহাড়ের দিক থেকে সূর্যোদয় হচ্ছে, দুর্দান্ত এই দৃশ্য। দেখুন, যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সূর্যোদয় দেখেছি, সেই সূর্যোদয়ের একটা অন্য শোভা। পাহাড়ের মধ্যে বরফের পাহাড়ের মধ্যে দিয়ে সূর্য উঠছে, কিন্তু এখানে কিন্তু বরফের পাহাড় নেই, বরফ পাবেন না, বরফের প্রত্যাশা নিয়ে এই পাহাড়ে যাবেন না। কিন্তু সবুজেরও যে সৌন্দর্য হয়, এবং এই উপত্যকার মধ্যে মেঘের ওপরে সূর্যোদয়ের আলোটা পড়ে একটা মানে মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। যাই হোক, এই সূর্যোদয় দেখে আমরা আবার রুমে এলাম। রুমে এসে রেস্ট নিলাম কিছুক্ষণ। তারপরে আমরা বেরিয়ে পড়ব আজকে আগরতলার উদ্দেশ্যে। তার কারণ আমাদের ফ্লাইট রয়েছে আজকেই আগরতলা থেকে কলকাতা যাওয়ার। এখন এই যে রাস্তাটায়, যে জম্পুই হিল থেকে আগরতলা, এই রাস্তাটা কিন্তু প্রায় 250 কিলোমিটার, 6-7 ঘন্টা টাইম লাগবে। তার জন্য সকালবেলা মোটামুটি আমরা এই সূর্যোদয় দেখে তারপরে খানিকক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। দুপুরবেলাটায় আমরা জাস্ট মানে আগরতলা ঢোকার আগে, দুপুর পেরিয়ে গেছে তখন, আমরা নন্দনদাকে বললাম যে একটা জায়গা আমাদের শুধু রাস্তাটা আমরা কভার করব, কোথাও একটা যাওয়া দরকার, নাহলে দিনটা মনে হবে নষ্ট হচ্ছে। নন্দনদা তখন আমাদের নিয়ে গেল বাঁশগ্রাম বলে একটা জায়গা, যেটা ত্রিপুরার আগরতলা থেকে 35 কিলোমিটার আগে, মানে জম্পুই থেকে আগরতলা যাওয়ার পথে আগরতলা থেকে 35 কিলোমিটার আগে পড়ে। বাঁশগ্রাম কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা, বেসিক্যালি একটা ইকো পার্ক গোছের এবং একটা রিসোর্ট, ভেতরে থাকার কিছু জায়গা রয়েছে। এখানে একটা এন্ট্রি ফি আছে রিসোর্টের এরিয়াটায় যাওয়ার জন্য। ইন্দো বাংলাদেশ বর্ডার দেখা যায়, বাঁশের প্রচুর কারুকার্য রয়েছে, প্রচুর বাঁশের জঙ্গল রয়েছে, একদম সবুজ। আর মেন একটা যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বাঁশগ্রামের বাদিকটাতে পুরোটাই চা বাগান। যাই হোক, এইখানে কিন্তু এই 100 টাকার একটা টিকিট হয়, তার মধ্যে আবার একটা চা, একটা বিস্কুটের প্যাকেট, একটা জলের বোতল, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ভীষণ সুন্দর। আর এখানে একটা কথা বলে রাখি, এরপর আমরা চলে যাই আগরতলা এয়ারপোর্টে। এমনকি যারা আগরতলাতে থাকবেন বা আগরতলাতে দুরাত স্টে করবেন, তারা কিন্তু একটা রাত ইচ্ছা করলে এই বাঁশগ্রামে স্টে করতে পারে। এটা কিন্তু একটা খুব সুন্দর থাকার জায়গা, একদম নিরিবিলি মনোরম পরিবেশে থাকার জায়গা। আরেকটা কথা বলে রাখি, ত্রিপুরা ঘুরতে হলে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনারা প্ল্যান করতে পারেন, বা আমাদের ব্লগটা দেখে নিজেরাও প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা গাড়ি হায়ার করে নিলে সুবিধা হবে। তার কারণ, বা আরেকটা কাজ করতে পারেন, দক্ষিণ ত্রিপুরাটা আলাদা করে ট্রেনে করে উত্তর ত্রিপুরা গিয়ে সেখান থেকে আরেকটা গাড়ি হায়ার করতে পারেন, সেটা কিন্তু আরেকটু ইকোনমিক হবে। এবং আমি যেটা বললাম যে এই পুরোটার জন্য আমরা একটা গাড়ি নিয়েছিলাম, এই গাড়ির জন্য আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলাম, এবং আমাদের ড্রাইভার যিনি ছিলেন নন্দনদা, এদের দুজনের নাম্বারই আমরা দিলাম। স্ক্রিনেও দেখতে পাবেন, ডেসক্রিপশন বক্সেও দেখতে পাবেন। এবং নন্দনদা এত ভালো ঘুরিয়েছে আমাদের, এবং সদা হাস্যময় মানুষ। এবং আরেকটা খুব বড় বিষয় হচ্ছে, উনি ত্রিপুরার প্রত্যেকটা রাস্তার অলিগলি চেনেন, কোনো গুগল ম্যাপের প্রয়োজন হয়নি আমাদের এত রেয়ার স্পটগুলোতে যেতে হলো। আরেকটা কথা বলি, ত্রিপুরার একটা বিস্তীর্ণ অংশ আমরা কভার করেছি, কিন্তু যে অংশটা কভার করিনি সেই অংশটা হচ্ছে ত্রিপুরার এক্সট্রিম দক্ষিণের পার্ট, যেখানে তৃষ্ণা বলে একটা অভয়ারণ্য রয়েছে, খুব সুন্দর জায়গা। নিশ্চয়ই কোনো না কোনো দিন সেখানে আবার পৌঁছে যাব। এই ভিডিওটা দেখে আশা করি আপনারা নিজেদের প্ল্যানটা নিজেরাই করে নিতে পারবেন, যে ত্রিপুরা কিভাবে যাবেন, একদম কাস্টমাইজ করে নিজেদের মতো করে। এবং এখানে কিন্তু আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, যে এখানের যে গভর্নমেন্ট প্রপার্টিগুলো, সেগুলো কিন্তু অনলাইনে বুক করা যায়। নারকেলগুঞ্জ আইল্যান্ড রিসোর্ট অনলাইনে বুক করা যায়। আর আগরতলায় হোটেল বুকিংয়ের জন্য রয়েছে প্রচুর অ্যাপ, সেগুলো আপনারা সবাই জানেন। আর দেরি করবেন না, এবার বানিয়ে ফেলুন আপনাদের ত্রিপুরার আইটিনারি। আর আমাদের এই ভিডিওটা, এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। আর সঙ্গে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে।
ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন। টাটা।